দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026। বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। প্রিয় দর্শক, লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 14 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। নাই রে, যতক্ষণ পর্যন্ত এই স্বর্ণের চেনটা না দেখাবো না আমার কলিজা শান্তি হবো না। শোন সময়ের কথা, এমনি আর আছে বিপদে, তার মধ্যে খাও যে গাও করানোর কোনো দরকার আছে? আরে আউস করছে, থাক এত কথা কইলে চলে, পোলাপাইন মানুষ খালি বেশি। যাক, পানিটা খাইয়া কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এখন এই স্বর্ণের চেনটা নাইয়ে দেখায় সব কলিজাটা জ্বালায় আসে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার শাহাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও অভিনেত্রী মুনমুন আহমেদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? আমি ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর দেখা হলো। আসলে প্রোগ্রাম ছাড়া বা এই ধরনের অনুষ্ঠান ছাড়া তো আসলে খুব একটা দেখা হয় না। তো যখন অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাই তখন আমার খুব ভালো লাগে। সময়টা কেমন যাচ্ছে আপু? সামনে তো ঈদ এবং ব্যস্ততা তো বেশ আছে মনে হয় এবং নাচকে ঘিরে। সময়টা যাচ্ছে মানে কাজের চাপ এখন একটু বেশি, যেহেতু ঈদে আমাদের বিভিন্ন চ্যানেলে নাচের অনুষ্ঠান যেগুলো থাকে সেগুলোর কাজ চলছে, রিহার্সাল চলছে, সেইগুলো একটা। আর এই ঈদের আগে এই রোজার সময়টা যেটা হয়, রোজা, ইফতার এবং পারিবারিক যে ইফতার পার্টিগুলো, এইগুলো নিয়ে মহা একটা একদম একদম মনে হচ্ছে প্রতিদিনই মানে ব্যস্ততার চূড়ান্ত। হ্যাঁ, একদম। ঈদের সময়টা কি করা হয় আপু? বেশি রেস্ট নিতেই মনে হয় পছন্দ করি, কারণ যেহেতু ঈদের আগে একটু কাজের চাপ বেশি থাকে, ওই সময়টায় যেহেতু কেমন যেন একটা ছুটির আমেজ, মানে সারা ঢাকা শহর খালি, এবং তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাও খুব সহজ। সবকিছু মিলিয়ে মনে হয় কি একটু রেস্ট নেই, একটু বেড়াই। তবে ইদানিং যেটা হয়েছে এই বছর, আমার যেটা মনে হচ্ছে যে আমরা রোজাতেও তাই করলাম, একদম প্রতিদিন হচ্ছে আত্মীয়র বাসায়, বন্ধু বান্ধবের বাসায় ইফতার। ঠিক একইভাবে প্ল্যানিংও হয়ে গেছে যে ঈদের মধ্যে কোন দিন কার বাসায় আমরা যাচ্ছি, সবাই এক জায়গায় হচ্ছি। আচ্ছা, এটাই আর কি। আপু, আপনার এত সুন্দর ফিটনেস এবং এটা আপনি দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন। আমি জানি এখানে নাচের একটা বড় বিষয় তো জড়িত আছে, কিন্তু তারপরও মনে হয় আপনার লাইফস্টাইলটা আপনি ওইভাবে করে মেনটেন করেন। সেটা কি, সিক্রেটটা কি? আসলে আমি খুব পরিশ্রমী একটা মানুষ। হ্যাঁ, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি একা হাতে পুরো সংসার সামলাই, আমার বাসায় কোনো কাজের লোক নেই। এটা বলাটা ঠিক না, কারণ হচ্ছে যে আসলে সাপোর্টিং হ্যান্ড খুব জরুরি, কিন্তু সেইভাবে হয় কি মানে লয়াল লোক পাওয়া খুব ডিফিকাল্ট এখন। হ্যাঁ, তো সেই কারণে ওরা থাকলে আরো দেখা যায় যে আমি অতিরিক্ত স্ট্রেস নিতে হয়। আচ্ছা, একটা কাজের লোক এবং একটা ড্রাইভার যে পরিমাণ স্ট্রেস দিতে পারে, ওই স্ট্রেসটা না থাকলে
মনে হয় জীবন অনেক সুন্দর। শান্তির। আর যাদের ওরকম দুজন মানুষ খুব হ্যাঁ, মানে ওটাকে কি বলবো মানে আপনি নিজের কাজ নিজে করতে পছন্দ একদম। করেন, এটা হচ্ছে মেইন একদম। কথা। এবং আপনি নিজের স্কুটি আছে, সেটা দিয়ে যে কোনো জায়গায় চলে যাচ্ছেন। চলে যাচ্ছি। মানে সুন্দর একটা জীবন আসলে। আসলে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সুন্দর টাইম যদি মেনটেন করা হয়, একটা মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠে সে যদি আগে নিজের চর্চাটা করে নেয়। আমি যেই কাজটি করি, যেমন আমার নাচ, আমার সকালবেলা যোগা প্র্যাকটিস, আমার সকালবেলা নাচের চর্চা করে নিয়ে মানে সকালটা আমি আমার নিজের, তারপরে যখন নাস্তা দিতে হচ্ছে টেবিলে, আমি কিন্তু পরে সেই নাস্তাও দিচ্ছি, সারাদিনের অন্যান্য কাজও করছি, ক্লাসেও যাচ্ছি। হ্যাঁ। মানে আসলে হয় কি, টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে মানে Secret আর কি, সবচেয়ে, হ্যাঁ বড় আমার কাছে বিষয়। সেটাই মনে হয় যে একটা মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে এবং সে তার সারাদিনের রুটিনটা সেট করে নেয়, এবং দিনটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমার মাঝে মাঝে যদিও মনে হয় যে 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা তাহলে হতো, মনে হয় তাহলে ভালো হয়তো হতো। আরো ভালো কাজ করতে পারতাম। হ্যাঁ। কিন্তু তারপরেও মনে হয় যে দিনটা অনেক বড় হয় যখন আমরা সব কিছুকে একটু সময় অনুযায়ী করি এবং ভাগ সকালে করে ঘুম থেকে ফেলতে উঠি। পারি। আপু, ঈদ তো চলে এলো প্রায়, তো ঈদের সময় একটা সময় আমরা দেখতাম যে নাচের প্রচুর অনুষ্ঠান হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলো খুললেই দেখা যেত। সেই তুলনায় এখন আসলে নাচের অনুষ্ঠানগুলো অনেকটাই কমে কমে গেছে, গেছে। শুধুমাত্র বিটিভিতেই দেখা যাচ্ছে নাচের অনুষ্ঠানগুলো হয়। তো সেই জায়গাতে আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে কারণটা? কেন, এখানে তো মেইন বিষয়টাই হচ্ছে যে বাজেটের ব্যাপারটা থাকে প্রত্যেকটা চ্যানেলের। আর সব চ্যানেলে তো বড় স্টুডিও নেই, সেটা একটা ব্যাপার। আর হচ্ছে আমার কাছে যেটা মনে হয় কি, ইচ্ছা থাকলেই উপায় হয়। এখন কেউ যদি চায় যে আমি এই শিল্পটাকে সামনে নিয়ে আসবো এবং এই শিল্পের জন্য আমার ভালোবাসা আছে, তাহলে কিন্তু মানে করাটা, যেমন এরকম ছোট মঞ্চেও কিন্তু নাচ করা সম্ভব। দুজন করা যাবে, তিনজন করা যাবে, কিন্তু খুব সুন্দরভাবেই করা সম্ভব। আর নাচের অনুষ্ঠান আসলেই অনেক কম হচ্ছে, কিন্তু আমাদের নাচের অনেক শিল্পী, অনেক। এখন তো মানে শুধু ঢাকায় বলবো না, ঢাকায় তো প্রচুর, এবং ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর নাচের ছেলে মেয়ে আছে যাদেরকে দিয়ে ভালো ভালো অনুষ্ঠান করা সম্ভব। হ্যাঁ, এবং স্বল্প বাজেটেও করা সম্ভব। এই জন্য আমার মনে হয় যে সবার একটু উদ্যোগ নেওয়া উচিত, কারণ এত বড় একটা শিল্প, মানে এটাকে ইয়ে করা উচিত না, নেগলেক্ট করা উচিত না। একদম। আপু, নাচলের রানী এত বড় একটা প্রোডাকশন আপনি একটা সময় নামিয়েছিলেন, তো সেই জায়গা থেকে আসলে ওই ধরনের প্রোডাকশনগুলো এখন আর দেখি না বা হয় না। না না, এইটা তো আসলে এটা অনেক বড় প্রোডাকশন, এই কারণে যেখানে আমার নৃত্যশিল্পী ছিল 950। 950, এটা কিন্তু অনেক অনেক বড় একটা ব্যাপার। এবং 950 শিল্পীকে ম্যানেজ করে মঞ্চে নিয়ে আসা, মঞ্চ মানে কি, সেটা তার মঞ্চ না, আমার স্টেডিয়ামে করতে হয়েছিল। এটা এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে করা হয়েছিল। এখানে 500 সাঁওতাল ছিলেন, এবং এই 500 সাঁওতাল কিন্তু তারা কেউ নাচ জানতো না। আচ্ছা, এবং প্রায় 400-র মতো আমার স্কুল এবং তাদের সাথে কলেজে কমিউনিকেটটাও আসলে করাটা একদম difficult ভাষাগত ছিল অনেক। খুব হ্যাঁ। সমস্যা ছিল, কারণ ওরা তো সাঁওতাল, ওরা ভাষাই বোঝে না। ফলে ওদের সাথে আমার কমিউনিকেট করতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারপরে আমি ওই দোভাষী নিয়ে ওদেরকে বুঝিয়ে নিয়ে আমি নাচলের মাঠে যে এই কাজটা করেছিলাম, এবং সেটি এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের স্টেডিয়ামে হয়েছিল। এটা একটা বিশাল প্রজেক্ট। এটা কেন হয় না, কারণ এত বড় প্রোডাকশন করতে গেলে যেই বাজেট, যেই মানে লোকবল, এবং সবকিছু দরকার, সেটা মানে আসলে ডিফিকাল্ট। মানে এটাকে একটু ছোট পরিসরে আনলে কিন্তু আমরা হয়তো আবার হয়তো করা যেতে পারে। নাট্যশালায় বা বড় যে মঞ্চ আছে শিল্পকলায়। সেখানে করা সম্ভব। কিন্তু এটা আসলে তুমি হঠাৎ করে এই কথাটা মনে করিয়ে দিলে। কিন্তু এই নাচলের রানী কিন্তু একটা আমার জন্য একটা অনেক মানে ইমোশনের জায়গা, কারণ এত বড় একটা প্রোডাকশন করতে পারা কিন্তু এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার। মানে এখনো যখন মনে করি যেটা আমি করতে পেরেছি, এটা কিভাবে মনে হয়। করলাম কাজটা, কারণ এইটা একটা 900 মানুষকে, 900-950 মানুষকে মঞ্চে তোলা, এটা সহজ ব্যাপার না। আমার সাথে যদিও অ্যাসিস্ট্যান্ট ছিল, আর্মিদের সহযোগিতা ছিল, তারপরে নাচলের এলাকায় যেখানে আমরা নাচলের মাঠে রিহার্সাল করতাম, সেইখানে সেই সাউন্ড সিস্টেম থেকে শুরু করে তাদের দিনের খাওয়া দাওয়া, এতগুলো লোকের খাওয়া দাওয়া, সব কিছুই তো
একটা বিশাল কর্মযজ্ঞ বলা চলে। তো ওইরকম কাজ আসলে করা উচিত বড় বড়। আপু এখন একটি বিষয় আমার মনে হয় খুব চোখে পড়বার মতন, যদিও একদিক থেকে এটা ভালোও বলা যেতে পারে, যে আমরা দেখি যে অনেকেই ইউটিউব কন্টেন্ট বা ফেসবুকের কন্টেন্ট হিসেবে হয়তো কিছুটা নাচ তুলে বা প্র্যাকটিস করে সেটা কন্টেন্ট আকারে রিলিজ দিচ্ছে। মানে এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি আসলে মানে দুইভাবে দেখি। একটা দেখি যে পজিটিভ, হ্যাঁ, সেটা হচ্ছে যে নাচ হচ্ছে, সবাই নিজের মন থেকে নাচছে। এক্স্যাক্ট। এটাকে আমি একদম পজিটিভ ভাবে দেখি, যে আমার ভালো লাগছে, আমি একটু মানে হাত পাকে সাজাতে পারছি, আমি হ্যাঁ। আমার নাচটাকে প্রেজেন্ট করছি, এটা খুব সুন্দর। কিন্তু যদি আমি শৈল্পিক দিকটা চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় কি যেই কন্টেন্টটা একজন নৃত্যশিল্পী দিবে সেটার স্ট্যান্ডার্ডটা, সেটার মানটা আসলে না রুচিসম্মত হওয়া উচিত। এখন হচ্ছে কি ভিউ পাওয়ার জন্য মানুষ মানে রুচিহীন কাজ কিছু করতে পছন্দ করে, যে এটা করলে তো আমার লোকজন সমালোচনা করবে, খারাপ ভালো বেশি বলবে, তাতে আমার ভিউ বাড়বে, আমার কন্টেন্টের টাকা আসবে। কিন্তু এই জায়গাটা আমি বলবো যে একটু যারা সত্যি সত্যি নৃত্যশিল্পী তাদের একটু সচেতন হয়ে একটু সুন্দর কাজ করা উচিত। কারণ আমাদের এইগুলা দেখেই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম শেখে। আমি যা করব আমার এটা কিন্তু দিয়ে যাওয়া, এবং আমারটা দেখে আরেকজন শেখে। অথবা আমি ভালো করলে আমার দেখা দেখে আরেকজন ভালো করবে। আমি খারাপ করলে যদিও এটা অতটা মানে বলছি না যে একেবারে আমাকে দেখেই কিছু করবে তা না, কিন্তু তারপরেও আমার মনে হয় প্রভাব তো পড়ে। অবশ্যই। আমাদের আগেকার নাটক সিনেমা দেখে কিন্তু মানুষ ভাষা শিখতো, মানুষ সুন্দর করে চলা শিখতো, মানুষ সুন্দর করে কাপড় পরা শিখতো, অনেক কিছু শিখতো। এখন কি হচ্ছে, আমাদের একটা নাটকেও ভাষার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, আমাদের পোশাকের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই বদলে গেছে। সেই জায়গা থেকে আমি বলবো যে যে কন্টেন্টটাই ক্রিয়েট করুক না কেন, সেটা আসলে রুচিসম্মত এবং ওই স্ট্যান্ডার্ডটা যেন ধরে রাখে। এটা হলে আমার কাছে মনে হয় কোনো টিকটক বা কোনো কন্টেন্টের ব্যাপারে আমার কোনো, মানে সেটা রুচিশীল হতে হবে, বা অবশ্যই, নান্দনিকতা অবশ্যই। বোধহয় জায়গাটা যেন ঠিক থাকে, অবশ্যই। এটা হচ্ছে মূল কথা। অবশ্যই এটাই হচ্ছে তার তার পরিচয়। আমি মনে করি যে তুমি কতটা রুচিশীল, শৈল্পিক মন। তারপরে যে তোমার যোগ্যতা কতটুকু। তুমি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করছো, তুমি যা তা কন্টেন্ট ক্রিয়েট করছো না, তুমি ওই শিল্প, যেই শিল্পটাকে নিয়ে কাজ করছো, সেই শিল্পের মানে ডেপথ তোমার আছে, সেটা কিন্তু কন্টেন্ট দেখে বোঝা যায়। এই যে শিল্প সত্তা থেকে একটি বিষয় মাথায় আসলো, যে আপনার পরিবারটাই তো আসলে শিল্পীদের পরিবার বলা যেতে পারে, এবং আপনার লাইফ পার্টনার যিনি আমাদের সকলের প্রিয় সুজিত মোস্তফা। নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক সুজিত মোস্তফা, এবং আপনার মেয়ে অপরাজিতা, তিনিও গান করেন, গান গেয়ে থাকেন, না, অপরাজিতা নাচ করে। নাচও করেন। আপনারা তিনজন মিলে কখনো একই স্টেজে পারফর্ম করেছেন হ্যাঁ, কি? করেছি আমরা। একই বৃন্তে পুষ্পত্রয়ী নাম দিয়ে আমরা ছায়ানটে অনুষ্ঠান করেছিলাম, যেখানে সুজিতের গান ছিল এবং আমাদের দুই মামের মামের নাচ ছিল। এভাবে আমরা অনেক অনুষ্ঠান করেছি। আমাদের দেশের বাইরেও বিভিন্ন মঞ্চে আমরা হয়তো তিনজন একসঙ্গে গেছি এবং আমাদের তিনজনেরই অনুষ্ঠান হয়েছে। আচ্ছা। এরকম অনেক দেশে করেছি, আমেরিকায় করেছি, অস্ট্রেলিয়ায় করেছি, নেপালে করেছি, ইন্ডিয়ায় করেছি। এরকম অনেক দেশে আমাদের একসঙ্গে কাজ হয়েছে। আপু, এত ছোটবেলা থেকে নাচ করছেন আপনি, স্টেজে উঠবার যে ভয় সেটা সাধারণত চলে যায়, কিন্তু তারপরও এখন যখন স্টেজে উঠতে যান, তার আগে কি কিছুটা নার্ভাসনেস কাজ করে? এখন নার্ভাসনেস যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমার শারীরিক সক্ষমতা। যেমন ধরো আমি এবছর 60 বছর পূর্তি হবে আমার, মানে বয়স সেটা একেবারে বলা বুঝবার উচিত উপায় না। নেই। কিন্তু এই যে একটা তো যত যাই বলো, একটা বয়সের কিন্তু একটা ফিটনেস ব্যাপার আছে, ওই জায়গাটা আসলে আমি এখন একটু ভয় পাই। বিশেষ করে নাচের মানুষ তো, শারীরিক ফিটনেসটা অনেক বেশি জরুরি, সেই জায়গাটা একটু ভয় পাই এবং নার্ভাস হই, যেন আমার শরীরটা আমাকে মানে সাপোর্ট দেয়। চালিয়ে নিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই সাপোর্ট দেয়, এই জায়গাটায় ভয় পাই। আর নাচ, আমি যখন মঞ্চে উঠি আমার কাছে মনে হয় যে আমি মঞ্চে ভাসছি, আমার ভালো লাগে। যেমন একটা মানুষ যে স্কেটিং করতে পছন্দ করে, হ্যাঁ। সে যখন স্কেটারে চলে, সে কিন্তু আনন্দে থাকে, হ্যাঁ, ভাসে। এবং আমার কাছে, এবং একটা আমাকে নিয়ে লিখেও ছিল এক ইয়েতে, টাইমস অফ ইন্ডিয়াতে, একজন বিখ্যাত আশিয়া সেঠি, উনি লিখেছিলেন যে আমি মঞ্চে মানে সরোবরে যেভাবে হাঁস ভেসে বেড়ায়,
আমি না মঞ্চে নাকি সেরকম করে নাচি। আসলে আমি জানি না, আমি যখন মঞ্চে উঠি, আমি মঞ্চটাকে আমার আসলে মানে আমার একটা মনে হয় যেন একটা ভেসে বেড়ানোর জায়গা, আমি এটা ফিল করি। তবে যেই কাজটি করছি, যেই নাচটি নিয়ে আমি মঞ্চে উঠছি, সেইটা আমার আসলে খুব ভালো প্রিপারেশন থাকতে হয়। হ্যাঁ, মানে আমি যে সে একই কথা, কনফিডেন্ট ফিল করেন আপনি। হ্যাঁ, আমি যেই নাচটা করব সেটা আমার তৈরি নেই বা আমার ভালো মহড়া হয়নি, ভালো, তখন তো আমার নানান ভয় লাগবেই। এই জন্য আসলে চর্চাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মঞ্চে ওঠার আগে সেটা আমি খুব মানে মাথায় রাখি যে আমি যে কাজটি করছি সেই কাজটি যেন সৎভাবে হয়। হ্যাঁ, এই যে নাচ শেখাচ্ছেন, নিজের একটা স্কুল আছে এবং সেই স্কুলের 2টি ব্রাঞ্চ, মানে কিভাবে আসলে ম্যানেজ করেন বা যারা আসে তাদের মধ্যে আসলে কতটুকু দেখতে পান? এটা যেমন আমার ধানমন্ডি ব্রাঞ্চ হচ্ছে শুক্রবার শনিবার বিকালবেলা, এটা একদম একভাবে, আর মিরপুরের ব্রাঞ্চ হচ্ছে বৃহস্পতিবার বিকালে শনিবার সকালে। সো একটার সাথে একটা ক্ল্যাশ করে না। আর ম্যানেজ করা না, আমি বলবো যে ম্যানেজ না, এইটা হচ্ছে আমার কাজ। হ্যাঁ, একটা মানুষ যখন সকালে অফিসে যায় তার কিন্তু নানান সমস্যা থাকে, তারপরে কিন্তু ঠিক টাইমে অফিসে যায়, কারণ সেই টাইমে অফিসে যাওয়াটা তার একটা কাজের মধ্যে পড়ে, কাজের অংশ, ভালোবাসার অংশ। হ্যাঁ, কারণ অফিসটাকেও কিন্তু মানুষ ভালোবাসতে শিখে যায়। তা আমার তো নাচের জায়গাটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা। হ্যাঁ, ওখানে যাওয়ার জন্য এত ম্যানেজ করার কিছু নেই, আমাকে যেতে হবে, আমি যাই। মানে যেটা আনন্দ দেয় সেটার জন্য আসলে এফোর্ট দেবার দরকার পড়ে না। অনেক কাজ পড়ে থাকে, আমি ভাবি যে অসুবিধা নেই, আমি আগে ক্লাসটা করে আসি, তারপর বাকি কাজ আমি আরামসে করব। কিন্তু ওটাকে আমার মনে হয় না যে ম্যানেজ করে যাচ্ছি, আমি আমার আনন্দ নিয়ে। আপু, এই যে 60 বছর আপনার 60 বছর আপনি রাখবেন, এতগুলো বছর নাচের সাথে থাকা, অনেক রকম আক্ষেপের জায়গা থাকে, আর আমরা জানি যে শিল্পীর একটু অভিমানী হয়। তো সেই জায়গা থেকে জীবন নিয়ে নাচকে ঘিরে কোনো আক্ষেপ রয়েছে কি? আক্ষেপ আসলে আমি আমার জীবনে আমি পাতা উল্টানো বিষয়টাকে বেশি গুরুত্ব দিই। পাতা উল্টানো বলতে গেলে আমি বুঝাই তোমাকে, যেমন ধরো আমার একটা বিষয় নিয়ে খুব মন খারাপ হচ্ছে, আমি ওইটা নিয়ে আপসেট, আমি জাস্ট ওই যে বলে না যে জাস্ট পাতা উল্টালে অন্য গল্প, আমি পাতা উল্টানোর চেষ্টা করি যে এইটাকে নিয়ে ভাববো না, ভাবলে আমার পরের কাজটি নষ্ট হবে। হ্যাঁ, আমি ওটাকে চেষ্টা করি বাদ দিতে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাকে কে প্রশংসা করলো, কে করলো না, কে সম্মান দিল কি দিল না, এটা নিয়ে আমি ভাবি না। কিসের জন্য? আমি আমার মনে করি যে আমার পথ চলাতেই আনন্দ, আমি যে আমার কাজ করে যাচ্ছি, নিজের গতিতে আপনি বহমান। হ্যাঁ, এখন ধরো আমি একটা ভালো কাজ করছি, আমার সামনে যিনি আছেন তিনি আমার কাজটি বুঝছেন না, অতএব উনি আমাকে প্রশংসা করতে পারবেন না। হ্যাঁ, আমি যদি এক্সপেক্ট করি যে উনি আমাকে প্রশংসা করলেন না, সেটা নিয়ে আমার মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই, আমার কাজ আমাকে করে যেতে হবে। কে আমাকে ভালো বললো, কে বললো না, কে খারাপ বললো, কে বললো না, মানে আমার এগুলো নিয়ে মাথা ব্যথা করি না। হ্যাঁ, মন খারাপ হয় না তা না, আমি তো মানুষ, আমি তো মানুষের ঊর্ধ্বে না। তো কখনো কখনো খুব মন খারাপ হয় যে আসলেই তো একটা ভালো কাজ করলাম, আমারই সহকর্মী, আমারই কলিগ, সে আমার কাজটাকে গুরুত্বই দিচ্ছে না। হ্যাঁ, এরকম হয়, বা ভালো বললোই না। ওই যে পাতা উল্টানো শিখেছি যে আচ্ছা তুমি বললে না, তাতে আমার কিছুই যায় আসে না, আমি পরের গল্পে চলে যাই, আমার পরের পাতায় কি নতুন গল্প আছে, নিজের গল্পটা নিজে আরো নতুন করে সুন্দর করে লিখবার চেষ্টা। আসলে না, পজিটিভ ভাবতে হবে, কিছু করার নেই। কারণ এখন ধরো আমাদের মানে সাধারণত এখন যদি তুমি চিন্তা করো, একটা খুব বাড়ির কাজের বুয়া, সেও কন্টেন্ট বানাচ্ছে, সেও চায় তার প্রশংসা। হ্যাঁ, এখন যে একজন যোগ্য শিল্পী, যে সারাটা জীবন এই শিল্পের চর্চা করে একটা জায়গায় গেছে, সেও চাচ্ছে যে তাকে একটু কেউ প্রশংসা করুক। এখন তো সবাই প্রশংসা চাচ্ছে, কে কাকে প্রশংসা করবে? অতএব যার কাজ সে করে যাও, যেই সেক্টরের কাজ সেই সেক্টরের মানুষগুলো তোমাকে চিনলেই হলো। যেমন তুমি উপস্থাপনা করো, তোমার আশপাশের মানুষ যেন তোমাকে বোঝে, জানে, চেনে, এবং তোমার কাজ মেধাকে মূল্যায়ন করে। খুব ভালো লাগছিল আপু আপনার সাথে কথা বলতে, এবং যেটা বরাবরই লাগে আসলে আপনার মতো মানুষদের সাথে অনেক কথা বলা যায়, অনেক কিছু শেখা যায় খুব অল্প সময়ের মধ্যে। খুব ভালো থাকুন, সবসময় এতটাই হাসি খুশি, প্রাণবন্ত, আর এতটাই ইতিবাচক থাকুন। সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। শেখার
আসলে জীবনটা খুব অল্প দিনের, আজকে আছি কালকেই হয়তো নেই, একটু মুহূর্তে একটু পরেই হয়তো কি ঘটে যেতে পারে জীবনে আমরা আসলে জানি না। সেজন্য যেটুকু সময় আমরা আছি দুনিয়ায় আমাদের আশেপাশের মানুষকে নিয়ে আমরা যাতে ভালো থাকতে পারি। আমার পাশের মানুষটি যখন করছে, কোনো সমস্যায় আছে, আমাদের আসলে একটু হলেও তার দিকে নজর দেওয়া উচিত, তাকে সহমর্মিতা বা সমবেদনা বা সাথে থাকা এটুকু করা উচিত। এটা আমি চাই। আমার যারা দর্শক আছেন আমিও বলবো যে আপনার পাশের মানুষটিকে একটু আনন্দে রাখার চেষ্টা করুন। আমি ইভেন এখানে একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করে, সেটা হচ্ছে যেমন অনেকে অভিমান করে থাকে, কষ্টে থাকে, একটা টাচ থেরাপি আমরা বলি। যেমন ধর তোমার খুব মন খারাপ, তোমাকে যদি তোমার পিঠে কেউ হাত বুলিয়ে বলে যে না তুমি থাক, মন খারাপ করো না, এই যে একটা স্পর্শ, এই স্পর্শটাও কিন্তু একটা মানুষের শরীর থেকে স্ট্রেস নামিয়ে দেয় একদম। তো সেই জন্য আমি বলবো যে আশেপাশের মানুষকে নিয়ে সবাই ভালো থাকুন, সাথে থাকুন, মা বাবা ভাই বোন যে আছে তাদেরকে খুব খুব একটু কেয়ার করুন। কেয়ার করুন। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।